এদিকে আবার পুরোপুরিভাবে দেশের দায়িত্ব নিচ্ছেন সেনাপ্রধান। অবশেষে সেনা শাসন জারি হলো দেশে। হঠাৎ সুখবর পাচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনার পাশে দাঁড়াবে সেনাপ্রধান। মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় আপডেট, একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। কেন এই কথা বলছি? কারণ দেশের জনগণ তারা রাস্তায় নেমেছে, তাদের দাবি একটাই, আর দরকার নেই ইউনূসের প্রশাসন। তারা এখন চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। দেশের চলমান পরিস্থিতি অল্প দিনে নিয়ন্ত্রণে না আসলে দ্রুতই সেনা শাসন জারি করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী কি চাইলে সামরিক আইন জারি করতে পারবে? বিশেষ করে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়। তো তিনি কি চাইলে বর্তমান এই পরিস্থিতিতে সামরিক শাসন জারি করে নিজে ক্ষমতা গ্রহণ করতে? চারিদিকে খবর রটে গেছে, সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, দেশে সেনা শাসন আসছে। এই খবরটা নিয়ে এত মাখামাখি অবস্থা কেন? এই আন্দোলনে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত করা নেই, এটা বৈদেশিক ষড়যন্ত্র ছিল, বৈদেশিক এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল। শেখ হাসিনা কিন্তু বলছিল যে ধরাস আমরা মানুষ তাকে কিছু একটা বলছিল, সেই হিসাবে কিন্তু ওই দিকেই আঙুলটা গেছে, সেইটা পরিপূর্ণ পরিষ্কার করে দিল ডোনাল্ড ট্রাম্প। সত্য প্রকাশিত হয়, কিন্তু এত তাড়াতাড়ি হয়, সেটা আসলে কিন্তু অসাধারণ। গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রধান নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনা যুবলীগ ছাত্রলীগ লড়াই, যে ঘটনাটি ছিল যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ। আজকের এই বাংলাদেশ যদি দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া বছরের সব থেকে গরম সংবাদ আপনারা দেখতে চলেছেন, আমি মনে করি, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, বাংলাদেশে যেই পরিমাণ ছিনতাইয়ের, হাজানি, হত্যা, অত্যাচার, জুলুম, নির্যাতন চলা শুরু করেছে, তাতে সম্পূর্ণই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই প্রেক্ষিতে এবার গুঞ্জন উঠেছে সেনাপ্রধান অর্থাৎ বাংলাদেশের দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, অর্থাৎ বাংলাদেশে সেনা শাসন চলবে। দর্শক, চলুন এ বিষয়ে আমরা কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে তথ্যগুলো জেনে আসি। এর আগে আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশাপাশি লাইক করে আপনার মতামতটি জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে। মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় আপডেট, একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। কেন এই কথা বলছি? কারণ দেশের জনগণ তারা রাস্তায় নেমেছে, তাদের দাবি একটাই, আর দরকার নেই ইউনূসের প্রশাসন। তারা এখন চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। তার কারণ, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত কয়েক মাস ধরে, জনগণ তারা ক্ষিপ্ত এবং তারা চাইছেন সেনাবাহিনী যেন সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। আপনাদের শোনাবো, দেখুন কিভাবে দেশের মানুষ তারা রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে সেনাবাহিনী যেন সমস্ত ক্ষমতা হাতে তুলে নেয়, আর ইউনূস সরকারের প্রয়োজনীয়তা নেই। দেখুন সেই ভিডিও। সেনা শাসন আসছে, সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এই কথা চাউর হওয়ার, গতকাল থেকে এই কথা আলোচনা হওয়ার কারণটা কি? আমরা গতকালকে দেখলাম যে সেনাবাহিনীর প্রধান তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেনা নিবাসে একটা প্রোগ্রাম হলো, সেখানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বললেন যে যতদিন পর্যন্ত না নির্বাচিত সরকার আসছে ততদিন পর্যন্ত সেনা সদস্যদের খুবই সতর্কতার সঙ্গে তাদের কার্যক্রম চালাতে হবে। অর্থাৎ এটা তিনি মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকছে, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। এটা নিশ্চিত যে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। তিনি এটাও বলেছেন যে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত, যদিও এটার কোনো কথা ছিল না, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে দীর্ঘ সময় মাঠে কাজ করতে হচ্ছে। এই দীর্ঘ সময় মাঠে কাজ করার যে সময়টা, এই সময়ে সেনা সদস্যদের সতর্কতার সঙ্গে পথ চলতে হবে, সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে, পা ফেলতে হবে। এই কথা তিনি বলেছেন। নির্বাচিত সরকার আসলে, তার মানে নির্বাচিত সরকার আসলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সেনাবাহিনী শুধুমাত্র মাঠেই থাকবে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, এখান থেকেই মূলত গুঞ্জনটা তৈরি হয়েছে। সেনাপ্রধান কেন এটা বললেন? নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীকে তার কার্যক্রম চালিয়ে যেতে হবে। তার মানে কি এক ধরনের প্রস্তুতি চলছে সেনাবাহিনীর সরকারি ক্ষমতা নেয়ার ব্যাপারে, নাকি এটা স্রেফ গুজব? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তলানিতে,
যখন বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে যে গণমাধ্যমগুলো এতদিন আমরা দেখেছি চুপ থেকেছে, সরকারের বিরুদ্ধে খুব একটা নিউজ করতে তারা উৎসাহী হয়নি। এক প্রকারের আলোচনা ছিল যে সরকার আওয়ামী লীগ সরকারের মতোই এই মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, মিডিয়াকে জোর করে তাদের পক্ষে কথা বলানোর চেষ্টা করছে। সেরকম পরিস্থিতিও পাল্টে গেছে। এখন সরকারের বিরুদ্ধে বিভিন্ন নিউজ হচ্ছে এবং গণমাধ্যম বলছে গত 72 ঘন্টায় প্রায় 65টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অবিশ্বাস্য এই ঘটনাটা কেন ঘটলো এদেশে, কেন আমরা স্বস্তির মধ্যে থাকতে পারছি না, সেটা একটা বড় ব্যাপার। ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির তিনি চেষ্টা করছেন। চেষ্টা যে কিভাবে করছেন, অনেকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বসে বসে ডিমে তা দিচ্ছেন আর বলছেন চেষ্টা করছেন। পরিস্থিতি খুবই ঘোলাটে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি গতকালকে দেখলাম যে প্রেস ব্রিফিং করলেন। প্রেস ব্রিফিং করে তিনি বললেন যে পেট্রোল টহল বাড়ানো হচ্ছে এবং যৌথ বাহিনীর পেট্রোল টহল হবে, অর্থাৎ যে কোনো জায়গায় পেট্রোলে গেলে সেখানে পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সবাই একসাথে পেট্রোলে যাবে এবং ঢাকা শহরে যানজটের কারণে দ্রুত এক জায়গায় পুলিশ পৌঁছাতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছাতে পারে না, সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাইক সরবরাহ করা হবে। তারা যেন মোটরসাইকেলে করে 2 জন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। বাইকগুলো পারচেজ করা, অর্থাৎ কেনার প্রস্তুতি চলছে। কবে কিনবেন, কবে বাইক দেবেন, কবে সেই বাইকে চড়ে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন। একের পর এক আমরা যে ঘটনাগুলো ঘটতে দেখছি, গত 2 দিন দেশটা আতঙ্কের দেশ হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও গতকালকে যখন বনানী এলাকায় একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম, তখন চায়ের দোকানদার বলছিল যে সন্ধ্যা 7-8টার পরে আর লোকজন এইদিকে আর বেশি ঘোরাঘুরি করে না, সবাই বাড়ি ফিরে চলে যেতে চায়, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। একজন চায়ের দোকানি যদি এটা বোঝে, তাহলে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বুঝবে না, সেই আলোচনাও কিন্তু চতুর্দিকে হচ্ছে। দেশে জঙ্গি হামলার ঘটনা আমরা দেখেছি, কক্সবাজার বিমানবন্দরের মতো একটা সেন্সিটিভ জায়গায় জঙ্গি হামলা এবং সেখানে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 4 বছরের শিশু ধর্ষণের ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে। 72 ঘন্টায় 65টি ধর্ষণের ঘটনার খবরও আমরা গণমাধ্যমে দেখছি। সব মিলিয়ে যখন পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারছে না, তখনই কিন্তু জনগণ আলোচনা করছে দেশে কি সেনা শাসন আসছে কিনা, এবং সেনাবাহিনী প্রধানের সেনা সদস্যদের উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণ এক ধরনের উৎসাহিত করছে জনগণকে ভাবার জন্য আদতে কি ঘটতে যাচ্ছে। ইউনূস সরকার কি পারছে না? তারা কি না পারার কারণে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে বাধ্য হবে, কিংবা সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে? আর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করলে জাতিসংঘে সেনাবাহিনীর সুনাম যে আরবার বিনষ্ট হবে, শান্তিরক্ষা বাহিনীতে যাওয়া বন্ধ হয়ে যাবে, নানা রকমের ব্যাপার আলোচনায় রয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কি এটা আলোচনায় থাকবে, নাকি দেশ সেনা শাসনের দিকে যাচ্ছে? রাষ্ট্র পরিচালনা করা যদি আপনারা মনে করেন যে এতটাই সহজ, আপনারা যা ভাবতেছেন বাংলাদেশ পরিচালনা করাটা কিন্তু বা এতটা সহজ না। আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার ঠিক করা সম্ভব না। কেন সম্ভব না, আমি আপনাদেরকে কিছু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা যারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেছিলেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করুক, আমরা 1 দফা দিয়েছি। ওই 1 দফা দেওয়ার পরে যদি শেখ হাসিনা সরকার রাষ্ট্রপতির কাছে অথবা আপনার স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করত এবং কি পদত্যাগ করত, তারপরেও কিন্তু শেখ হাসিনার হাতে প্রায় 3 মাস সময় থাকতো। এই 3 মাস সময়ের ভিতরে বাংলাদেশে একটি নির্বাচন দেওয়া লাগতো। এই নির্বাচন হওয়ার পরে যদি শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভোটে নির্বাচিত হয়ে যদি আপনার সংসদে আসতে পারতো, তাহলে কিন্তু আবারও তারা সংসদে এসে কথা বলতে পারতো। যদি সেখানে বিএনপি আসতো, বিএনপিও পারতো, আর অন্যান্য দলও পারতো। কিন্তু আপনারা সেই প্রক্রিয়াতে না গিয়ে গোটা বাংলাদেশকে আপনারা সন্ত্রাসী কায়দায় দখল করে ফেলছেন। না হয়েছে শেখ হাসিনার পদত্যাগ, না করছে শেখ হাসিনা আপনার সংসদ বিলুপ্ত। শেখ হাসিনা বলে নাই সংসদ বিলুপ্ত করার জন্য, রাষ্ট্রপতির পাওয়ারে সংসদ বিলুপ্ত করা হয়েছে। রাষ্ট্রপতির পাওয়ারে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যারা উপদেষ্টা পরিষদে রয়েছে, তারা কিন্তু আপনার হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে এই রাষ্ট্রটিকে আপনার চালানোর জন্য। কিন্তু ইতিমধ্যে তারা তো এই রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়ে গেছে, তারা তো পারতেছে না। তাহলে এখন কি করবেন? শেখ হাসিনার যে ক্ষমতা সেটি এখন বৈধ। শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক, 15 দিনের ভিতরে এই রাষ্ট্র আগের জায়গায় ফিরে আসবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে 15 দিনের ভিতরে এই রাষ্ট্র আগের জায়গায় ফিরে আসবে। আপনারা যা পাপ করছেন 5 তারিখের পর থেকে এবং কি 5 তারিখ থেকে আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আপনারা যদি এর কাল ক্ষেপণ করেন এবং কি বিলম্ব করেন, দেখবেন দেশের পরিস্থিতি মানে দিন সেদিন এতটাই খারাপ হবে যেগুলোর পরিস্থিতি মোকাবেলা করার মতন ক্ষমতা আপনাদের থাকবে না। কারণ দেশ ইতিমধ্যে অভিভাবক শূন্য, রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া। এখন এই রাষ্ট্রের সবাই এখন যার যার স্বাধীন মতো চলতেছে, কিন্তু এই রাষ্ট্রের কিন্তু আইনকে কেউ তোয়াক্কা করতেছে না, এই রাষ্ট্র ব্যবস্থাকেও কেউ কিন্তু আপনার তোয়াক্কা করতেছে না। তার মানে এই রাষ্ট্র একটি নরকে পরিণত হয়ে গেছে ইতিমধ্যে। যদি এই রাষ্ট্রকে আপনার সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে
এই অবৈধ ইউনূস সরকারকে, তারপর এই শেখ হাসিনা বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এগুলো নিয়ন্ত্রণ করে একটি নির্বাচন দিবে। যদি এরকম না হয় আপনি দেখবেন যে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে, কারণ সংবিধান অনুযায়ী এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, যা কিনা উনি এখনও দাবি করতে পারেন বা দাবি ইতিমধ্যে উনি করেছেন। দেশের জনগণও জানে যে শেখ হাসিনাই বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন। এতএব কাল বিলম্বনা না করে শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক দ্রুত সময়। এই রাষ্ট্র মাত্র 15 দিনের ভিতরে দেখবেন যে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কেন ফিরে আসবে? কারণ শেখ হাসিনা এই রাষ্ট্র 15 বছর পরিচালনা করেছে 71-এর বিরোধীদেরকে দমন করে, এবং কি যারা কিনা এই রাষ্ট্রকেই ধ্বংস করার জন্য আপনার এতদিন উঠে পড়ে রাখছে, এবং কি আমেরিকার এই অর্থ তারা খেয়েছে, এবং কি তারা বাংলাদেশে উগ্রবাদ জঙ্গিবাদ কায়েম করেছে। এটি ইতিমধ্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। এর চেয়ে বড় প্রমাণ বাংলাদেশে আর কোনো দরকার নাই। এখনও সময় আছে যে শেখ হাসিনার হাতে ক্ষমতা আপনাদেরকে হস্তান্তর করতে হবে, নাইলে আপনাদের ভবিষ্যৎ আপনারা বুঝতেই পারতেছেন যে দেশের বর্তমান যে কতটা দেশ রসাতলে চলে গেছে, আপনারা ইতিমধ্যে অবলোকন করতেছেন। এই দেশের জনগণকে বলবো যে আপনারা অচিরেই আপনারা ঐক্যবদ্ধ হন। আমার মতো বাংলাদেশের অনেকেই ভাবছিল যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো আগামী দিনের জন্য অনেক উদাহরণ তৈরি করে যাবেন, কিন্তু সবার ধারণা ভুল, এগুলা কিচ্ছু হবে না। কারণ মেইন কারণটা হচ্ছে কি, ধরেন জাতি তো বাঙালি, শরীরের ভিতরে চর্বি, সারা দেশ জুড়ে এই যে অস্থিতিশীল পরিবেশ, এরপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা মোটা চামড়া, গন্ডারের চামড়া পুরো শরীরে। আমরা জানতাম আর্মি পার্সন যারা থাকেন খুবই সেন্সিটিভ, বাট দিনের বেলা দেখলাম আলাদা পদত্যাগ করলেন না, আলটা শব্দ আওয়ামী লীগের ঘাড়ে চাপা দিচ্ছেন। তা আপনি কি করতেছেন? আওয়ামী লীগ অবরোধ করতেছে, তা আপনি করতেছেন কি? একটা আগে যেমন হয়েছে সব জঙ্গি, জামাত, শিবির, এখন যাই হয় আওয়ামী লীগ, তাই না? আপনার পদত্যাগ করা উচিত। ঘটনা ঘটছে অন্য জায়গায়, গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রধান নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনা যুবলীগ ছাত্রলীগ ঘটাইছে, এটা আবার চলে আসছে যে ঘটনার পিছনেও যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ। আর আহতদের মধ্যে সংগঠনটির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আকাশের অবস্থা খুবই গুরুতর। প্রত্যক্ষদর্শী এবং সূত্র বলছে, গতকালকে রাত 9:30টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাণিজ্য মেলায় প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটছে। একদম স্ট্যাপ করছে, ফাইরা ফেলছে, পেটের নিচে উজুরি মুজুরি। মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনে ছাত্রনেতা শরীফুল ইসলাম আকাশ, মেহেদি হাসান, যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান তারা মেলায় ঘুরতে যান। এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্থা করা হচ্ছিল দেখে তারা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাতে 3 জনই গুরুতর আহত হয়। শরীফুল ইসলামের পেটের একটু উপর থেকে প্রায় 50টি সেলাই দেওয়া লাগছে, অন্য 2 জনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদে রাতেই শহরের ডিবি রোডে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে রাত 12টার দিকে তারা গাইবান্ধা সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সংগঠনের গাইবান্ধা জেলার শাখার যিনি আহ্বায়ক আছেন মাসুদ, তিনি বলছেন, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে, আর গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যাক্কারজনক প্রচেষ্টা আমরা দাবি জানাই। আর ওসি সাহেব বলছেন, এই ঘটনায় 3 জনকে আটক করছে, বাকিদের আটকের চেষ্টা চলছে। দেশ জুড়ে বিশাল নৈরাজ্য বিশৃঙ্খলা চলছে। আমরা ভাবি যে না ভাই, আগের যারা ছিল লুটপাটকারী রাজনীতিবিদ খুবই খারাপ, এখন যারা বসছে আমরা অনেক ভালো। যারা দেখছেন ক্ষমতার চেয়ার খুব আলাদা জিনিস। এই যে এত আলোচনা সমালোচনা, এর পরেও এই লোকটার কোন রকম প্রতিক্রিয়া আছে? লঙ্কায় যে যায় সেই রাবণ হয়। ওই দূর থেকে মনে করলেন গরিব অবস্থায় থাকা এখানে বড় লোকদের দোষ হয়, আর ওই চেয়ারে বসাই দিলে গরিব যখন মনে করলেন যে অযোগ্য লোক যখন যোগ্য একটা জায়গা পাইয়া যায়, আউলাই যায়। ভাই অনেকের নমুনে আমরা দেখছি। আসিফ নজরুল স্যার সারা বছর কি মিষ্টি মিষ্টি কথা বলতেন, এখন তিনিই তো সরকার। কি মানে কি করছেন? কোথায় কি হচ্ছে? খালি সংস্কার সংস্কার, মানে কি সংস্কার? কি আমরা কি দেখছি? সংস্কার আর উন্নয়ন। আওয়ামী লীগ সেটা ছিল উন্নয়ন। পানি খায় মানুষ, মানুষ নিরাপত্তা চায়, পেটে ভাত চায়। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের, যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা তথ্য দিচ্ছিলেন আপনাদের সামনে। দর্শক এখন এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে কি বাংলাদেশ সেনা শাসনে চালানো উচিত? আপনারা জানেন গত 1 মাসে যেই পরিমাণ অন্যায় অত্যাচার বাংলাদেশে ঘটেছে দিনে দুপুরে, সেটা মনে হয় 5 মাসেও ঘটেনি। তার আগে ঘটতে পারে 15 বছরে, তবে এই 5 মাসের যেই অ্যাকশন বাংলাদেশে হয়েছে তার থেকে দ্বিগুণ অন্যায়কারীদের অ্যাকশন এই 1 সপ্তাহে বেশি হয়েছে। দর্শক এখন সার্বিক দিক লক্ষ্য করলে মনে হয় ডক্টর ইউনূসের ক্ষমতায় ছেড়ে দেওয়া উচিত, নয়তো আরও কঠোর হওয়া উচিত, না হয় সেনা শাসন দেওয়া উচিত। দর্শক এর ভিতর থেকে আপনি কি মনে করেন? আসলে শেখ হাসিনা ভালো ছিল, নাকি ডক্টর ইউনূস ভালো, নাকি সেনাবাহিনী ভালো? আপনার কি মনে হয় সেটা একটু কমেন্টে লিখুন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।